আচ্ছা, শুরু থেকে বলি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জান্নাতুল নাইম লাজুক। আমি আহ, আজকে আপনাদের পেডিয়াট্রিক্স এফসিপিএস পার্ট 1 জুন 2026-এর একটা ব্যাচের ওরিয়েন্টেশনে কথা বলবো। আজকে আমি কথা বলবো, তার সাথে আমার সাথে আছেন ডক্টর তাসনিয়া ফাইরুজ শাসি আপু। আপু পেপার 3 নিয়ে কথা বলবেন। আমি পুরা এফসিপিএস পার্ট 1 এক্সামের কি কি স্কোপস আছে, কোথায় কোথায় ট্রেনিং করতে পারবেন, বা এক্সামের প্যাটার্নটা কি, এই সব কিছু নিয়ে কথা বলবো। তার সাথে পেপার 1 এবং পেপার 2 নিয়ে কথা বলবো। পেপার 3 নিয়ে আপু কথা বলবেন ইনশাল্লাহ। তো আমি শুরু করছি। আমি ডক্টর জান্নাতুল নাইম লাজুক, আগে বলেছি আমি এমবিবিএস করেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে। এফসিপিএস পার্ট 1 করেছি পেডিয়াট্রিক্সে জানুয়ারি 2025-এ। আমি বর্তমানে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে। আহ আর লেকচারার হিসেবে আমি কর্মরত ছিলাম আর্মি মেডিকেল কলেজ যশোরে। আচ্ছা, প্রথমত আসি এই নোটিশটা। এই নোটিশটা 2023 সালের আগস্টে পাবলিশড হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত এই নোটিশটা নিয়ে আমরা আলোচনা করে থাকি, কারণ এই নোটিশের পরে দ্বিতীয় আর কোনো চেঞ্জের নোটিশ আসেনি। তাহলে এখনো পর্যন্ত আমরা এই প্যাটার্নে পরীক্ষা দিচ্ছি। আগেকার যে প্যাটার্নটা ছিল, পেপার 1 পেপার 2 পেপার 3 আলাদা করে পরীক্ষা হতো, সেটা এখন আর হচ্ছে না। যার কারণে অনেকটা আমাদের কষ্টটা কিন্তু কমে গিয়েছে। একই দিনে পরীক্ষা হচ্ছে, একটু প্রেশার পড়ে ঠিকই, অনেক সাবজেক্ট একসাথে মাথায় নিয়ে যেতে হয়, বাট ওই যে একটা 3 দিন টানা পরীক্ষা দেওয়ার একটা ফিজিক্যাল মেন্টাল বোথ স্ট্রেসটা ছিল, এটা অনেকটা কমে এসেছে। তো এই সময় কি বলা হয়েছিল, বলা হয়েছিল যে এই 3টা পেপারের একসাথে পরীক্ষা হবে, 4 ঘন্টা সময় থাকে পরীক্ষায়, টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন থাকে হচ্ছে 150। অর্থাৎ 75টা থাকবে হচ্ছে মাল্টিপল ট্রু ফলস কোয়েশ্চেন, আর 75টা থাকবে সিঙ্গেল বেস্ট অ্যান্সার। ওএমআর শিটে পরীক্ষা হয়, আপনারা পেন্সিল দিয়ে দাগাতে পারবেন, এখানে নেগেটিভ মার্কিং নাই প্রশ্নে। আর প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 2, অর্থাৎ 0.4 করে হচ্ছে আমাদের এক একটা ট্রু ফলস এর স্টেমে নাম্বার, আর সিঙ্গেল বেস্ট অ্যান্সারে হচ্ছে নাম্বার 2 করেই। তো এই 300 মার্কের আমাদের পরীক্ষা হয়। এর মধ্যে আমাদের সাবজেক্ট হচ্ছে পেডিয়াট্রিক্স। পেডিয়াট্রিক্স এর কিছু ব্রাঞ্চ আছে, যেরকম আমরা জেনারেল পেডিয়াট্রিক্সে, আমি যেরকম জেনারেল পেডিয়াট্রিক্সে পরীক্ষা দিয়েছি। পেডিয়াট্রিক কার্ডিওলজি আছে, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টেরোলজি আর নিউট্রিশন আছে, পেডিয়াট্রিক হেমাটোলজি অনকোলজি আছে, পেডিয়াট্রিক নেফ্রোলজি আছে, পেডিয়াট্রিক নিউরোলজি নিওনাটোলজি, পেডিয়াট্রিক পালমোনোলজি, পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম, পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। এক্সামিনি যারা আপনারা এই সবগুলো সাবজেক্টের যে কোনো একটির জন্য রেজিস্টার করবেন, আপনাদের শুধুমাত্র পেডিয়াট্রিক্স পূরণ করলেই হবে। নিওনেটোলজি, আচ্ছা, এখানে এখন আমরা দেখি কোথায় কতটুকু ট্রেনিং কাউন্ট হয়। এটা আপনাদের জানা জরুরি, কারণ আপনার সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে এটা হেল্প করতে পারে। যে আপনার বাসা হয়তো বা একটু পেরিফেরিতে, তাহলে আপনি ঢাকাতে এসে থাকা আপনার জন্য কঠিন হবে, তাহলে আপনি কোথায় 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 ব্রাঞ্চের ট্রেনিং আছে কি নাই, সেই জিনিসগুলো আপনাদের কিন্তু জেনে থাকা দরকার। দেখেন, ঢাকা মেডিকেল কলেজে নিওনেটোলজির 2 বছরের ট্রেনিং কাউন্ট হবে। এএফএমসি যেটা আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে 2 বছরের কাউন্ট হবে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 2 বছর। পিজিতে অর্থাৎ বর্তমান যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এখানে 3 বছর, ময়মনসিংহ এ 3 বছর, বিআইসিএইচ এ 3 বছর, বারডেমে 3 বছর, আদ্দিনে 1 বছর কাউন্ট হবে, স্কয়ার হসপিটালে 6 মাস কাউন্ট হবে, অ্যাপোলো হসপিটালে 1 ইয়ার, মা ও শিশু জেনারেল হসপিটাল চিটাগাং এ 1 বছরের নিওনাটোলজির ট্রেনিং কাউন্ট হবে। পেডিয়াট্রিক নেফ্রোলজির হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে 6 মাস, পিজিতে 3 বছর, আর বিআইসিএইচ এ 3 বছর, নিকটুতে হচ্ছে 3 বছর। পেডিয়াট্রিক হেমাটোলজির ডিএমসি তে 1.5 ইয়ার, পিজিতে 3 বছর, বিআইসিএইচ এ 3 বছর। অর্থাৎ আপনি ডিএমসি তেও কিন্তু এটার পুরোটা ট্রেনিং করতে পারছেন না, আপনার হয়তো বা পিজিতে আসতে হবে 3 বছরের জন্য, অথবা বিআইসিএইচ এ যেতে হবে। আর কোর ট্রেনিংটা কিন্তু আপনারা সব জায়গায় করতে পারবেন। পেডিয়াট্রিক্স এর যে কোর ট্রেনিংটা আপনি চাইলে যে কোনো 250 বেডের হাসপাতাল যেটা সদরে অবস্থিত, সেটাতেও করতে পারবেন। যে কোনো পেরিফেরির মেডিকেল কলেজ হোক বা যেখানে পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট আছে 250 বেড বা তার ঊর্ধ্বে, সেখানে কিন্তু আপনারা চাইলে চয়েস দিয়ে ট্রেনিং করতে পারবেন। পেডিয়াট্রিক নিউরোলজি পিজিতে 3 বছর কাউন্ট হবে, বিআইসিএইচ এ 3 বছর, নিমসে 3 বছর, মা ও শিশু হসপিটাল যেটা, সেটাতে 2 বছর কাউন্ট হবে। পেডিয়াট্রিক কার্ডিওলজি বিআইসিএইচ এ 3 বছর, এএফএমসি তে 3 বছর, পিজিতে 3 বছর। পেডিয়াট্রিক পালমোনোলজি বিআইসিএইচ এ 2 বছর, আইসিএমএইচ এ 1 বছর কাউন্ট হবে। পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজি পিজিতে 3 বছর কাউন্ট হয়, বারডেমে 3 বছর কাউন্ট হয়। পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি পিজিতে 3 বছর কাউন্ট হয়। এক্সাম সেশন এন্ড প্যাটার্নের ব্যাপারে যদি বলি, এখন কিন্তু ডিসেম্বর এন্ড জুনে পরীক্ষা হচ্ছে, আগে যেটা জানুয়ারি এন্ড জুলাইতে হতো। অর্থাৎ এই মার্চ মাসে এসে কিন্তু আপনাদেরকে যথেষ্ট সিরিয়াস হয়ে যেতে হবে, কারণ পরীক্ষাটা এবার জুনে হচ্ছে। জুলাইয়ের থেকে 1 মাস সময় আপনারা কম পাচ্ছেন। মার্চ, এপ্রিল, মে, এই 3টা মাস আপনাকে গুছিয়ে নিতে হবে আপনার প্রিপারেশন। এখন আমরা দেখি কিভাবে পড়বো, কি পড়বো আসলে, আর কি পড়তে হবে না। একটা কথা আমি সবসময় বলি, এফসিপিএস পার্ট 1 পাশের ক্ষেত্রে আপনাকে জানতে হবে সবার আগে যে কোনটা কোনটা আমার না পড়লেও চলবে, বা কোন কোন টপিক আমার না পড়লে একদমই পাশ করাটাই আমার জন্য কঠিন হয়ে যাবে। কারণ যেই বইগুলো
আমরা পড়ি সেগুলোর কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে দেখেন, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি বলেন, ফার্মাকোলজি বলেন, পেডিয়াট্রিক বলেন, এটা কিন্তু প্রত্যেকটা বই দিয়ে একটা ডিগ্রি করা সম্ভব, একটা পুরো টোটাল ডিগ্রি করা সম্ভব। অ্যানাটমিতে আপনি এক্সপ্রেস এমডি এমফিল করতে পারবেন, তাই না? তো তাহলে আপনার পেডিয়াট্রিক পাস করার জন্য অ্যানাটমি কতটুকু পড়তে হবে আর কতটুকু পড়তে হবে না সেটা যদি আপনি জানতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রিপারেশনটা অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন দেখি যে পাস মার্ক কত পেতে হবে আমাকে। আমাকে কিন্তু 210 পেতে হবে। এই কথাটা এই জন্য ইম্পর্টেন্ট আপনার জন্য যে পাস মার্ক যেহেতু 210, আপনার হাতে 90 মার্ক আছে যেটা আপনি ছাড়তে পারবেন। সুতরাং কিছু কিছু জিনিস এরকম থাকে যেটা পড়তে গেলে খুবই কষ্ট হয়ে যায় বা মনেই থাকে না, কিন্তু সেখান থেকে হয়তো বা একটা কোশ্চেন আসে, তাহলে ওই টপিক গুলো কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। যেহেতু আপনার টাইম কম, এখন যদি আপনারা নতুন যারা শুরু করছেন তাদের জন্য বিশেষ করে, এখন যেহেতু টাইম কম, আপনাদের কিন্তু একটু টেকনিক্যালি অর্থাৎ স্ট্র্যাটেজিক্যালি আগাতে হবে। তো দেখেন ওই 90 মার্কে আপনি কি কি ছাড়বেন সেটাও আপনার হিসাব করে নিতে হবে। এরপরে দেখেন সিলেবাস অ্যান্ড মার্ক ডিস্ট্রিবিউশন, আমি যদি বলি পেপার ওয়ানে আসেন, পেপার ওয়ানের একটা কোশ্চেনের স্যাম্পল দিয়েছে আমি এখানে। এভাবে দেখা যাচ্ছে প্রশ্নগুলো হয়ে থাকে। এখন দেখেন এখানে সাবজেক্ট কি কি থাকে, অ্যানাটমি, এথিক্স অ্যান্ড কোর্স থেকে প্রশ্ন থাকে, অর্থাৎ এটা কিন্তু ফরেনসিক মেডিসিনের একটা টপিক। আর বায়োস্ট্যাটিস্টিক্স থেকে 3 থেকে 4টা প্রশ্ন থাকে। আমার সেশনে 2টা প্রশ্ন ছিল, আমি যখন পরীক্ষা দিয়েছি 2টা প্রশ্ন পেয়েছি। এভাবে অফ এন্ড অন প্রশ্ন থাকে আসলে, একটা দুইটা তিনটা। হ্যাঁ, রিকমেন্ডেড বুকস ফর পেপার ওয়ান কি কি আছে? জেনারেল অ্যানাটমি আমরা বিডি চৌরাশিয়ার বই বা বিশ্রাম সিং এর বইটা পড়ে থাকি। নিটার অ্যানাটমিটা অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, কারণ যদি আপনি বিডি চৌরাশিয়ার স্যারের বই বা দত্ত স্যারের বই, বিশ্রাম সিং স্যারের বই যদি আপনি পড়তে নাও পারেন, পড়ার সময় হয় না যেটা আসলে বলতে গেলে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার নিটার অ্যানাটমিটা আপনাকে একটা কমপ্লিট গাইডলাইন দিবে। আপনি একটা জিনিস আপনার শীট থেকে পড়ছেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে এটা তো ছোটবেলায় আমি পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, এখন এটা এত কঠিন লাগছে কেন? তাহলে খুলে ফেলেন আপনি নিটার, পুরো বডির ব্লাড সার্কুলেশনটা একবার দেখে ফেলেন, পুরো অ্যাবডোমিনাল আওটার পুরো ব্রাঞ্চ সবগুলো আপনি দেখে ফেলেন। দেখেন আপনার চোখের সামনে ভেসে উঠবে কিন্তু জিনিসগুলো, আমরা তো সবই দেখেছি, এখন তো আর ভিসেরা দেখে পড়া সম্ভব না। তাহলে আপনাকে কি করতে হবে? নিটারের হেল্প নিতে হবে। এরপরে আসেন এমব্রায়োলজি, ল্যাংম্যানের এমব্রায়োলজি বইটা অবশ্যই অবশ্যই পড়তে হবে। যা কারোর আগে দাগানো থাকলে, আমি যেরকম আমার ফার্স্ট ইয়ারে দাগানো বইটাই খুবই ছিঁড়ে ছুটে গেছিল, তারপরেও আমি ওই বইটাই বের করে পড়েছি। তো ল্যাংম্যানের এমব্রায়োলজি দাগানো থাকলে এটা পড়বেন, যদি দাগানো না থাকে আমাদের ক্লাসটা ভালো করে করবেন আর শীটে যতটুকু আছে অতটুকু পড়বেন। এরপরে হচ্ছে হিস্টোলজি, জ্যান কুইরের বেসিক হিস্টোলজি। হিস্টোলজি বই বের করে পড়াটা হয়তো বা সম্ভব হবে না, দাগানো থাকলে পড়তে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের শীটে যেটুকু আছে কাভার করে যাবে, আপনার পাশের জন্য অন্তত কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। নিউরো অ্যানাটমি দেখেন, স্নেলের নিউরো অ্যানাটমি, বিশ্রাম সিং, এটা আপনার রেফারেন্স বুক হিসেবে থাকবে। বায়োস্ট্যাটিস্টিক্স এর জন্য এবিসি অফ রিসার্চ মেথোডোলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স, প্রফেসর এমডি মোজাম্মেল হক স্যারের বই। আচ্ছা, অ্যানাটমি এবার সাবজেক্ট ওয়াইজ আমরা যদি একটু কথা বলি, অ্যানাটমিতে খেয়াল করে দেখেন, অ্যানাটমিতে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে আমাদেরকে। আর বিডি চৌরাশিয়া স্যারের বই থেকে আমরা একটু দেখে নিতে পারি। ফিগার গুলা আমরা নিটার থেকে দেখে নিবো, আগেই বললাম। পেপার ওয়ান এর মার্ক ডিস্ট্রিবিউশনটা আসলে আমরা একটু দেখে ফেলি। পেপার ওয়ান এর মার্ক ডিস্ট্রিবিউশনে খেয়াল করে দেখেন, প্রথমে যে নীল কলামটা, এটা হচ্ছে সেল বায়োলজি, অর্থাৎ সেলের মধ্যে কোনটা মেমব্রেনাস অর্গানেলি, কোনটা নন মেমব্রেনাস অর্গানেলি, সেলের কি কি অর্গানেলিস আছে, কোন অর্গানেলির ফাংশন কি। হ্যাঁ, এই জিনিসগুলো থেকে কিন্তু খুবই প্রশ্ন আসে। তাহলে সেল বায়োলজি থেকে দেখেন প্রায় 4 থেকে 5টা প্রশ্ন আসে। এরপরে আসেন হচ্ছে এমব্রায়োলজি। এমব্রায়োলজি খেয়াল করে দেখেন 8 থেকে 10টা প্রশ্ন থাকে এমব্রায়োলজি থেকে। আর কোথা থেকে 8 থেকে 10টা প্রশ্ন থাকে? সেটা হচ্ছে জেনারেল অ্যানাটমি থেকে, পাশের যে অ্যাশ কালারটা। তাহলে এমব্রায়োলজি আর জেনারেল অ্যানাটমি আপনি একটু খেয়াল করে দেখেন কিভাবে আপনাকে সিলেবাসটা অ্যানালাইসিস করতে হবে। এই যে আমাদের হচ্ছে জেনারেল অ্যানাটমি, সেটা কতটা হিউজ, কতগুলা সিস্টেম, আপনি একবার জাস্ট চিন্তা করে দেখেন। সেখান থেকে আপনি কয়টা প্রশ্ন পাচ্ছেন? 8 থেকে 10টা। আর এমব্রায়োলজি ইটসেলফ, এটা থেকে আপনি 8 থেকে 10টা প্রশ্ন পাচ্ছেন। তাহলে এমব্রায়োলজিতে আমি কেন বললাম খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, এবং নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। কারণ আপনি অ্যানাটমি কত পড়বেন? পুরো জেনারেল অ্যানাটমি সব পড়ে আপনি 8 থেকে 10টা পাবেন, আর সেখানে এমব্রায়োলজি একাই আপনাকে 8 থেকে 10টা প্রশ্ন প্রোভাইড করবে ইনশাল্লাহ। এরপরে দেখেন জেনারেল অ্যানাটমি গেল, তারপরে আছে হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজি ইম্পর্টেন্ট, 4 থেকে 5টা প্রশ্ন থাকে, 6টাও কখনো কখনো থাকে আসলে। অ্যাপ্লাইড অ্যানাটমি, অ্যাপ্লাইড অ্যানাটমি থেকে 5 থেকে 7টা প্রশ্ন আপনারা পাবেন। এরপরে দেখেন হচ্ছে অ্যানাটমিক্যাল প্রসেস থেকে কিছু প্রশ্ন থাকে, প্রসিজিওর থেকে কিছু প্রশ্ন থাকে, এথিক্স অ্যান্ড কোর্স থেকে কিছু প্রশ্ন থাকে, স্ট্যাটিস্টিক থেকে দেখেন এথিক্স অ্যান্ড কোর্স থেকে 2-3টা প্রশ্ন থাকে আর কি। স্ট্যাটিস্টিক্স থেকে হচ্ছে আমাদের দেখা যায় যে আম, থাকে, ভালোই থাকে, যে যেটা বললাম 5টা পর্যন্তও থাকতে পারে, কখনো 2টা থাকে, কখনো একটা থাকে। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে কি, আমাদের লাস্টে ক্লাস দেওয়া হবে আপনাদেরকে, স্ট্যাটিস্টিক্স এর ক্লাসগুলো করে ফেলবেন, আর একটা পিডিএফ প্রোভাইড করা হয় আমাদের কোচিং থেকে। তো পিডিএফটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। একদম খুব জিস্ট করেও লাস্টে একটা পিডিএফ দেওয়া হবে, যেটাতে হচ্ছে কি কি টপিক আপনার না পড়লেই না।
ওটা আপনারা পড়তে পারবেন তখন, যেহেতু এখন সময় কম আপনাদের জন্য পিডিএফটা বেশি হেল্পফুল হবে আর কি। ঠিক আছে। তো এরপর দেখেন রেডিওলজি থেকে কিছু প্রশ্ন থাকে, হ্যাঁ রেডিওলজি থেকে 4 থেকে 5টা বা 6টা প্রশ্ন এভাবে কিন্তু থাকে। এই যে ওটাই আমি যেটা চারটা দেখালাম। এরপরে দেখেন পেপার 2, পেপার 2 থেকে হচ্ছে ফিজিওলজির কিছু প্রশ্ন থাকবে, বায়োকেমিস্ট্রির প্রশ্ন আর ফার্মাকোলজি। আসেন গ্রাফটা দেখে নিই আমরা। আচ্ছা আগে বই নিয়ে আলোচনা করে নিই। রিকমেন্ডেড বুকস হচ্ছে ফিজিওলজি, বিআরএস ফিজিওলজি, গ্যানন্স ফিজিওলজি পড়তে পারি আমরা। বায়োকেমিস্ট্রি থেকে এবিসি অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি বা মোজাম্মেল হক স্যারের, বা এটা তো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। তারপরে হচ্ছে ফার্মাকোলজি, ভীষণ ফার্মাকোলজিটা আমরা পড়তে পারি কিন্তু। আর একটা কথা, বই অনেক থাকবে। হুম, বই অনেক থাকবে, বই আপনার কালেকশনে থাকবে, আপনি যখন পড়বেন শীটটা তখন আপনার পাশেই বইটা থাকবে, কিন্তু আপনাকে কিন্তু পুরোপুরি বইয়ের উপর নির্ভর হলে যে সমস্যাটা হয়ে যাবে সেটা হচ্ছে কি যে 3 মাসে আপনার জন্য শেষ করাটা সমস্যা হবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি, শীটটা সামনে রাখবেন, ক্লাসটা যখন করবেন তখন ক্লাস থেকে কি কি এক্সট্রা ইনফরমেশন, কারণ ক্লাসটা কিন্তু বই থেকেই বানানো হয়। হ্যাঁ, ম্যাক্সিমাম সময় ক্লাসটা বই থেকে বানানো হয়, সুতরাং কি কি ইনফরমেশন আপনি এক্সট্রা পাচ্ছেন সেটা আপনি আপনার শীটের মধ্যে লিখে ফেলবেন। আপনি যে শীটই পড়েন না কেন, যেখানকার শীটই পড়েন না কেন, ওটা আপনি লিখে রাখবেন। আপনার যেন সবকিছু একটা জায়গায় থাকে। আপনি জ্ঞানন থেকে এই চ্যাপ্টার পড়েছেন, ডাইটন থেকে ওই চ্যাপ্টার পড়েছেন, শীট থেকে এটা পড়েছেন, এটা হইলে পরীক্ষার আগে আপনি কখনোই রিভিশন দিতে পারবেন না। আর একটা বেটার রিভিশন না হইলে আপনি কখনোই একটা বেটার এক্সাম দিতে পারবেন না। তাহলে দেখেন আমরা বললাম যে এই যে বায়োকেমিস্ট্রির তো এবিসি বইটা যেহেতু আমাদের খুব পড়া, আপনি চাইলে এটা কেউ মেন ফোকাসে রাখতে পারেন যে এটা রাখলাম, তারপর এটা কিন্তু শীটের কিছু ফ্যাসিলিটিস থাকে কি, শীটের মধ্যে ধরেন বায়োকেমিস্ট্রির পুরা সব কিছুর রেট লিমিটিং এনজাইম গুলো একসাথে করে লেখা আছে। পুরা সব আপনার হচ্ছে রিয়াকশন গুলার বা প্রসেস গুলোর একটা সামারি করে দেওয়া আছে। তো পরীক্ষার আগে কিন্তু আপনার ওইটা রিভিশন দেওয়ার জন্য হেল্পফুল হবে বেশি। এরপরে দেখেন আরেকটা কি আছে, ফার্মাকোলজি। ফার্মাকোলজি বই পড়াটা খুবই টাফ আসলে, ক্লাসটা করবেন ভালো করে। তো পেপার 2 এর আমরা যদি সাবজেক্ট অ্যানালাইসিস করি তাহলে দেখেন সেল ফিজিওলজি থেকে প্রশ্ন থাকে, বডি ফ্লুইড ইলেকট্রোলাইট থেকে প্রশ্ন থাকে একই প্যাটার্নে 4 থেকে 5টা, গ্রোথ থেকে প্রশ্ন থাকে হচ্ছে 3 থেকে 4টা, অ্যাপ্লাইড ফিজিওলজি থেকে প্রশ্ন থাকে সব থেকে বেশি। অ্যাপ্লাইড ফিজিওলজি বলতে কি বোঝাচ্ছে, যেই ফিজিওলজিটা আমার ক্লিনিক্যালের সাথে রিলেটেড, অর্থাৎ একটা কনজেনিটাল হার্ট ডিজিজ সেটা, বা হচ্ছে আরডিএস যদি বলি আমি, আরডিএস টা দেখেন ফিজিওলজি আপনি জানেন যে হচ্ছে টাইপ 2 নিউমোসাইটের কাজ হচ্ছে সারফেক্টেন্ট রিলিজ করা। টাইপ 2 নিউমোসাইট সারফেক্টেন্ট রিলিজ না করলে কি হবে, আরডিএস হবে। তো এই বাচ্চা এআরডিএস যখন হবে তখন আপনার ফিজিওলজিটা কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছে বাই কি, টাইপ 2 নিউমোসাইট দিয়ে। তাহলে আপনি এখানে এটা ফিজিওলজি থেকে জানছেন, কিন্তু এটা আবার কোথায় লেখা আছে, এটা হচ্ছে আবিদ মোল্লা স্যারের বইয়ে লেখা আছে বা পেডিয়াট্রিক্স এর বইয়ে লেখা আছে। তাহলে এইভাবে কিন্তু ক্লিনিক্যাল অ্যানাটমি, এই ক্লিনিক্যাল ফিজিওলজিটা হয়ে যায়, মানে অ্যাপ্লাইড যেটা। ঠিক আছে। তাহলে আপনি যখন ক্লিনিক্যাল করবেন তখন আপনি অনেকটা বুঝে যাবেন যে ফিজিওলজির কোন কোন টপিক গুলো আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখেন ইমেজিং থেকে এখানে প্রশ্ন থাকতে পারে। বায়োকেমিস্ট্রি থেকে দেখেন 4 থেকে 5টা প্রশ্ন থাকে, তার মধ্যে মেটাবলিজম থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন থাকে, অ্যাসিড বেস ব্যালেন্স থেকে 2টা কোয়েশ্চেন আপনি হয়তো বা ন্যূনতম হইলেও পাবেন, বেস অ্যাক্সেস আছে। তারপরে হচ্ছে ওইদিকে আপনার হচ্ছে অ্যানায়ন গ্যাপ আছে, মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, এই সকলের সবকিছুর কজ আছে। তারপর ইলেকট্রোলাইট, ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট থেকে আপনার হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া, হাইপোনাট্রিমিয়া, হাইপারনেট্রিমিয়া সব কিছুর কজ আছে। তারপরে এগুলো থেকে আপনি মানে অহরহই প্রশ্ন পাবেন। তো দেখবেন বায়োকেমিস্ট্রির প্রশ্নের সংখ্যা আলটিমেটলি আপনার বেড়ে গেছে। এরপরে হচ্ছে ফার্মাকোলজি। ফার্মাকোলজি থেকে 4 থেকে 5টা বা 6টা প্রশ্ন থাকে, 7টা প্রশ্ন খুব কম সেশনে এসেছে আসলে। তো এটা কি, এটাও ক্লিনিক্যালের সাথে রিলেটেড। ধরেন কি, এমন কিছু ড্রাগস যেটা আমরা পেডিয়াট্রিক্স এ ব্যবহার করি সেগুলো, যেমন ডিগক্সিন আমরা কিন্তু দিয়ে থাকি বাচ্চাদেরকে, ডায়াজেপাম আমরা কিন্তু দিয়ে থাকি বাচ্চাদেরকে। সুতরাং এই ড্রাগ গুলোর সাইড ইফেক্ট কি হতে পারে, যেমন একটা অ্যান্টিবায়োটিক পড়ছেন আপনি, অ্যান্টিবায়োটিক পড়ার সময় আপনার মনে হবে সব অ্যান্টিবায়োটিকের সাইড ইফেক্টই তো ইম্পর্টেন্ট, তাহলে আপনার জন্য কোনটা ইম্পর্টেন্ট? গ্রে বেবি সিনড্রোম করে ক্লোরামফেনিকল, টেট্রাসাইক্লিন হচ্ছে গ্রোথ পিরিয়ডে বাচ্চাদেরকে দেওয়া যায় না, বোন ফর্মেশন এন্ড টিথ এগুলা ফর্মেশনে হচ্ছে এটা ইনহিবিট করে, তাহলে কি হবে? আমরা কিন্তু পেডির সাথে রিলেট করে 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 ফার্মাকোলজিটা পড়বো। এখন আপনার জন্য কি হাইপারটেনশনের ড্রাগ অতটা ইম্পর্টেন্ট হচ্ছে? কার্ডিওভাস্কুলার যে আমরা অ্যাডাল্টে যে ড্রাগ গুলো ইউজ করি সেগুলো কি এত বেশি ইম্পর্টেন্ট হচ্ছে? হচ্ছে না কিন্তু। ওটা কিন্তু আলাদা ফ্যাকাল্টির জন্য ইম্পর্টেন্ট। সুতরাং আপনাকে কি করতে হবে, ফার্মাকোলজি পারতে হলে 4-5টা প্রশ্নের জন্য আপনার ফার্মাকোলজি পড়াটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনি জিস্ট ভাবে আপনার ক্লাসে যতটুকু পড়াবে ততটুকুই আপনাকে পড়ে ফেলতে হবে। ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের পেপার 1 এবং পেপার 2 নিয়ে আলোচনা, এটাই ছিল। এখন হচ্ছে আর কিছু দু একটা কথা আমি বলে দিব যেটা অ্যাজ এ হোল, তারপরে আমি আপনাকে পেপার 3 নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করবো।
আচ্ছা, এই যে পেপার 1 এবং পেপার 2 নিয়ে আমরা আলোচনা করলাম বা পেপার 3 নিয়ে আলোচনা শুনবেন, এই সবকিছুর মধ্যে আপনার এই 3 মাসে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এই জিনিসগুলো রিভিশন। 3 মাসে অন্তত 2বার রিভিশন আপনার নিশ্চিত করা। কারণ আপনি শুধুমাত্র একবার নাকে মুখে শেষ করে গেলেন, তারপরে আপনি পরীক্ষার হলে গিয়ে বসে পড়লেন, আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। খুব কঠিন হয়ে যাবে, কারণ কি, আপনার পড়া হবে, আপনি বুঝবেন জিনিসগুলা, কিন্তু পরীক্ষার হলে গিয়ে যখন স্টেম গুলো দেখবেন আপনি পাজল হয়ে যাবেন। বা আগে যারা পরীক্ষা দিয়েছেন তারা তারা অনেকে বুঝতে পারবেন, কনফিউশন লাগবে। মেইন সমস্যাটাই এরকম হয় যে স্টিপল সাইন আর থাম্ব সাইন মনে করেন একটা ল্যারিঙ্গোটাকে ব্রঙ্কাইটিসে পাওয়া যায়। তো যাই হোক, এটা এখন কি হবে যে হচ্ছে মনে হচ্ছে কোনটাতে স্টিপল সাইন ছিল, কোনটাতে থাম্ব সাইন ছিল, এই জিনিসগুলো। তাহলে এই জিনিসগুলো কি করতে হবে, লাস্টে আপনার পড়া যখন একবার শেষ হয়ে যাবে, লাস্টে কিন্তু আপনাকে অ্যাজ এ হোল একটা রিভিশন দিতে হবে। তখন আপনি দেখবেন যে এই যে সাইন গুলো সব একসাথে সাইন গুলো পড়ে ফেলবো। এই যে হচ্ছে যে কোনো কিছুর কজ পড়ার সময় সব ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কজ গুলো একসাথে পড়ে ফেলবো। মেটাবলিজম পড়ার সময় রেট লিমিটিং সব এনজাইম আমি একসাথে পড়ে ফেলবো। অ্যানাটমি থেকে আমি হচ্ছে ব্লাড সার্কুলেশন পড়ার সময় পুরো বডির ব্লাড সার্কুলেশন একসাথে দেখবো, পুরো বডির নার্ভ সাপ্লাই একসাথে দেখবো। এইভাবে করে আপনাকে কিন্তু পড়তে হবে। ঠিক আছে? তো যাই হোক, আর সবাই এখন যেহেতু কম সময়, আপনাদের ব্যাচের জন্য আমি বলবো যে স্ট্যাটিস্টিক মানে খুব স্ট্র্যাটেজিক্যালি পড়বেন, যেগুলো পড়তে হবে না সেগুলো বাদ দিয়ে দিন, পাশের জন্য পড়েন, ক্লাসটা ফলো করেন। যে কোনো সময় ক্লাসটা শুনতে থাকেন। যদি এরকম মনে হয় যে ক্লাস শুনে আমার সময় বেশি চলে যাচ্ছে, আমি পড়তে পারছি না, খুব অল্প সময়, আপনার ক্লাস শোনাটা আপনি মানে অফ টাইমে করেন। আপনি পড়েন ক্লাসটা যে কোনো সময়, অনেক কাজের মধ্যে আমরা থাকি, অনেক সময় চাকরি বা এটা সেটা সবকিছুর মধ্যে, কিন্তু ক্লাসটা শোনাটা কিন্তু আপনার বাধা হবে না। যে কোনো একটা কাজ করতে করতে কিন্তু আপনি আপনার ক্লাসটা শুনতে পারেন, শোনাতে কিন্তু কোনো বাধা নেই। সুতরাং সবসময় ক্লাসটা শুনবেন এবং ক্লাসটা শুনে সেটা পরবর্তীতে নিজে শীট থেকে পড়ে নিবেন, বই থেকে পড়ে নিবেন। ইনশাল্লাহ আপনাদের ভালো হবে। আর সময়টা এই এই সময় পড়তে গেলে কি মনে হয় যে আমি কি পারছি আদৌ, তো মানে আমার কি হচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, কোয়েশ্চেন সলভটা বেশি বেশি করতে হবে। আমাদের যে মাস্টার বুক আছে, কিউ ওয়ার্ল্ড আছে, এগুলো থেকে আপনারা পড়বেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে মনে হতে পারে যে আমার কি আসলেও হবে কিনা, বা পড়তে পড়তে আর কত পড়বো, কিভাবে পড়বো। একটা কথা সবসময় আমি বলি, মনে রাখবেন যে আপনার সাথে কি হবে না হবে সেটা আপনার রিজিকে নির্ধারিত। ইনশাল্লাহ আপনি যে ধর্মেরই হন না কেন, সেটা কিন্তু আমাদের কিন্তু একটা ভাগ্য বলে একটা বিষয় আছে। সুতরাং সেটার উপর আপনি ছেড়ে দিবেন। কিন্তু আমাদের হাতে কি আছে, আমাদের হাতে আছে চেষ্টাটা। তাহলে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আর যখনই খারাপ লাগবে ভাববেন যে এইবারই, এই জুনেই যেন আমার এই এফসিপিএস এর প্রিপারেশনটা নেওয়া শেষ হয়, পরবর্তী 6 মাসে যেন সেম কষ্ট আমার আর করতে না হয়। সেই জন্য আমি এখন আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব, আমার সর্বোচ্চ কষ্টটা আমি করে ফেলবো এই 3 মাসে। এভাবে করে পড়ে না, ইনশাল্লাহ ভালো হবে। আহ ঠিক আছে, তাহলে আমি এখন আপুর কাছে হ্যান্ড ওভার করছি। আপু, আসসালামু আলাইকুম। আপু আসসালামু আলাইকুম। জি আপু, আমি স্ক্রিন আপ- শেয়ার দিচ্ছি আপু। একটু হ্যাঁ, হ্যাঁ, আমাকে আমি অফ শোনা করে যাচ্ছে দিচ্ছি। তো? জি জি আপু, শোনা যাচ্ছে। আমি স্ক্রিন অফ করে দিচ্ছি, শেয়ার। আপু, ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। হুম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ওরিয়েন্টেশন হচ্ছে সেমিনারে আপনাদের সাথে হচ্ছে কি, আমি আছি ডক্টর তাসনিয়া ফায়রুজ আরসি। আমি এমবিবিএস কমপ্লিট করেছি আর্মি মেডিকেল কলেজ রংপুর থেকে, আর এফসিপিএস পার্ট 1 পাশ করেছি, এবং বর্তমানে আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে এমডি ফেজ এ পেডিয়াট্রিক কার্ডিওলজিতে রয়েছি। তো আমাদের সেশনটি শুরু হয়েছে আগেই, যেখানে লাজুক আপু অলরেডি পেপার 1 এবং পেপার 2 বলে ফেলেছেন, এবং আপু অনেক সুন্দর করে সবকিছু ক্লিয়ার করে ফেলেছেন। এবং আমাদের পেডিয়াট্রিক্সে কোন কোন সাবজেক্ট আছে, সাব স্পেশালিটিস আছে, কোথায় হচ্ছে গিয়ে কোন সাব স্পেশালিটিস এর হচ্ছে ট্রেনিং কোন জায়গায় কতটুকু কাউন্ট হয়, আপু সবকিছু অলরেডি বলে ফেলেছেন। তো আমি ওসব বিষয়ে না যাই। তো আমি হচ্ছে যেটা বলবো যে পেডিয়াট্রিক্স এর হচ্ছে কি যে ব্রাঞ্চ গুলো রয়েছে সেগুলোর মধ্যে এখানে যে ব্রাঞ্চ গুলো বলছি আমি, তার মধ্যে পেডিয়াট্রিক পালমোলজি, এন্ডোক্রাইনোলজি এন্ড পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, এটা হচ্ছে কি শুধু আমরা এফসিপিএস পার্ট 1-এ পাবো। এটার জন্য এখন পর্যন্ত আমাদের রেসিডেন্সি কোর্স নাই। আর হচ্ছে বাকিগুলো ছাড়া মানে হ্যামাটোলজি, নেফ্রোলজি, গ্যাস্ট্রোলজি, নিওনেটোলজি আর নিউরোলজি, এটা ছাড়াও আমাদের রেসিডেন্সি কোর্স যেটা রয়েছে, রেসিডেন্সিতে আমাদের আরেকটা হচ্ছে গিয়ে সাব স্পেশালিটি রয়েছে পেডিয়াট্রিক্সে, সেটা হচ্ছে পেডিয়াট্রিক রিউমাটোলজি, যেটা গত 2 বছর ধরে হচ্ছে গিয়ে চালু হয়েছে।
তো বর্তমানে আপু হচ্ছে গিয়ে কোন রুলসে পরীক্ষাটা হচ্ছে সেটা খুব সুন্দর করে বলেছেন। আমি হচ্ছে গিয়ে নতুন, অনেকে হয়তো বা মাঝখানে এসে জয়েন করতে পারেন, প্রথমের দিকেটা না শোনাও হতে পারে। তো আমাদের এখনকার নতুন যেটা রুল সেটা হচ্ছে আমাদের পরীক্ষা কিন্তু 1 মাস করে এগিয়ে এসেছে। যেটা হচ্ছে গিয়ে জানুয়ারিতে এক্সাম হতো সেটা এখন ডিসেম্বরে হবে, আর যেটা জুলাই এক্সাম হতো সেটা হচ্ছে জুনে হবে। তো এখন হচ্ছে গিয়ে যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আসলে সময়টা অনেক কম, 3 মাস। আবার আপনি যদি হচ্ছে কি বিবেচনা করে দেখেন যে 3 মাস, 3 মাস কিন্তু খুব কম সময় নয়, 90 দিন 100 দিনের মতো আপনার হাতে এখনো সময় আছে। তো এই 100 দিনকে যদি আপনি খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারেন তাহলে কিন্তু একটা আম, সুন্দর ফলাফল আপনি কিন্তু জুন 2026-এ পেতে যাবেন। আর আপনাদের জন্য প্রথমেই একটি পরামর্শ, যেহেতু আপনাদের সময় অনেক কম, 3 মাসের মতো, তো আমি বলবো আপনাদেরকে এখন স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। আমার পেডিয়াট্রিক্স এর জন্য কোন সাবজেক্টটা, কোন টপিক গুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলোকে আমার ফাইন্ড আউট করে সেই জিনিসগুলোকে বারবার বারবার পড়তে হবে। হ্যাঁ। তো আমি আরেকটা কথা বলি হচ্ছে, আমাকে মেইনলি হচ্ছে গিয়ে পেপার 3 আমি বলবো। তো পেপার 3 মেইনলি আমাদের যে সাবজেক্টটা সেটা হচ্ছে গিয়ে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল। আসলে ক্লিনিক্যাল, যেটা আমাদের ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স রয়েছে সেটা আমাদের পেপার 1, পেপার 2, পেপার 3। বর্তমানে তো এখন হচ্ছে 4 ঘন্টা এক্সাম হয়, 3টা পেপার একসাথে এক্সাম হয়ে থাকে, কিন্তু আপনি যদি বিসিপিএস এর ওয়েবসাইটটা ভিজিট করেন তাহলে দেখা যাবে যে এখনো তাদের সিলেবাস কিন্তু পেপার ওয়াইজ, মানে 1 2 3 করেই দেওয়া আছে। তো পেপার 3-তে মেইনলি আছে প্যাথোলজি, ক্লিনিক্যাল, মাইক্রোবায়োলজি। তো প্যাথোলজির ক্ষেত্রে আমি হচ্ছে আপনাদেরকে সব সময়, আমি যখন কোনো একটা ওরিয়েন্টেশন গাইডলাইনে থাকি, আমি সবাইকে এই কথাটা বলি যে আপনি যখন মন স্থির করে ফেলবেন যে আপনি পেডিয়াট্রিক্সে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিবেন, তখন আপনার কাজ হলো আপনার যে এক্সাম ম্যাটেরিয়াল গুলো আপনি হচ্ছে কি কালেক্ট করছেন, আপনি বই জোগাড় করছেন, আপনি শীট জোগাড় করছেন, আপনার প্রথম কাজ হলো আপনার বিসিপিএস এর সিলেবাসটাকে কালেক্ট করা এবং সেটাকে প্রিন্ট আউট করে নেওয়া। কারণ পেডিয়াট্রিক্স এর পরীক্ষার ক্ষেত্রে যে জিনিসটা সবসময় হয়ে থাকে, বিসিপিএস কিন্তু তার সিলেবাসটাকে স্ট্রিক্টলি ফলো করে। আপনি যদি সিলেবাস ধরে ধরে, টপিক ধরে ধরে পড়েন তাহলে ইনশাল্লাহ দেখা যাবে যে আপনার কোশ্চিন মিস হবে না, দেখা যাবে যে সেই টপিক গুলো থেকেই হচ্ছে কি আপনার কোশ্চিন চলে এসেছে। তো পেপার 3 মেইন হচ্ছে কি জেনারেল প্যাথোলজি। জেনারেল প্যাথোলজিতে আমাদের হচ্ছে কোশ্চিন আসে 8 থেকে 10টা হিউজ কোশ্চিন। জেনারেল প্যাথোলজি তো আমাদের আহ, যখন আপনি পড়তে যাবেন তখন হিলিং, রিপেয়ার, নিওপ্লাজম এখানে আছে, ইনফ্লামেশন আছে। তো আপনাকে আমি সবসময় বলবো যে আপনারা যখনই এই জেনারেল পার্টটা পড়তে যাবেন, সেটা অ্যানাটমি হোক, সেটা ফিজিওলজি হোক, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি হোক, আপনাকে ক্লিনিক্যালের সাথে কোরিলেট করে পড়তে হবে। তা আমাদের ক্লিনিক্যালে যে টপিক গুলো আপনি যখন আবিদ হোসেন মোল্লা স্যারের বই পড়বেন, তখন সেই ক্লিনিক্যালের যে পার্টটুকু আমার জেনারেলের সাথে রয়েছে, মানে ক্লিনিক্যাল ডিজিজটার হচ্ছে কি সাথে আপনাকে সেটা রিলেটেড জেনারেল যে পার্টগুলো রয়েছে সেগুলো আপনাকে খুব কোরিলেট করতে করতে হবে। যেমন আমাদের এখানে জেনারেল প্যাথোলজিতে আছে নিওপ্লাজম। তো নিওপ্লাজম আপনি যখন পড়বেন তখন আপনি অবশ্যই ক্লিনিক্যালের ক্ষেত্রে, যখন আপনি ক্লিনিক্যালের ক্ষেত্রে আমাদের নিওপ্লাজমের চ্যাপ্টারটা আছে, যে কমন চাইল্ডহুড নিওপ্লাজম, তারপরে এএলএল, এএমএল, এই যে টপিকগুলো আছে, অ্যানিমিয়া আছে, এগুলো আপনি ওই সময় পড়ে ফেলবেন। দেখা যাবে যে এমন কোনো হচ্ছে যে কোশ্চিন আসতেছে, আপনার স্ট্রিম তুলে দিচ্ছে ক্লিনিক্যাল থেকে একটা এএলএল এর স্টিম তুলে দিল, কিন্তু আপনার কোশ্চিনটা চলে আসলো জেনারেল থেকে, নিওপ্লাজম থেকে। তো আপনাকে সব সময় আমি বলবো যে জেনারেল এবং ক্লিনিক্যাল আপনি হচ্ছে কি কো রিলেট করে পড়বেন। তারপরে হচ্ছে কি ইমিউনোলজি। ইমিউনোলজি থেকে কোশ্চিন আসতে থেকে 4 থেকে 6টা। ইমিউনোলজি কিন্তু খুব শর্ট একটা টপিক, কিন্তু এইখান থেকে কোশ্চিন 4 থেকে 6টা কোশ্চিন অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন ইমিউনোলজি পড়তে যাবেন, ইমিউনোলজিতে হাইপার সেন্সিটিভিটি, এই যে 4টা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন আসছে, আপনি ইনভেরিয়েবলি প্রত্যেকটা সেশনে এখান থেকে 1টা থেকে 2টা কোশ্চিন আসবে। আমাদের পিডিয়াট্রিক্সে হাইপার সেন্সিটিভিটি থেকে কোশ্চিন আসে। তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার যখন আপনি পড়বেন তখন মেইনলি হচ্ছে আপনার চাইল্ডহুডে যে ইমিউনোডেফিসিয়েন্সি, আমাদের প্রাইমারি ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার গুলো রয়েছে সেগুলোকে একটা চার্ট আমাদের বইয়ে রয়েছে, সেটা আমাদের ইয়ের মধ্যেও, শীটের মধ্যেও দেওয়া আছে। সেই চার্টটা আপনি হচ্ছে ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডারে সুন্দর করে পড়ে ফেলবেন। তারপরে হচ্ছে কি সিস্টেমিক প্যাথোলজি। সিস্টেমিক প্যাথোলজি বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আমাদের ক্লিনিক্যালটা। দেখো, সিস্টেমিক প্যাথোলজি
থেকে 12 থেকে 15টা কোশ্চেন, আসলে ক্লিনিক্যাল থেকে 12 থেকে 15টা কোশ্চেন, এটা হচ্ছে কি অনেক হিউজ। আপনি কিন্তু দেখেন, যখন আপনি ক্লিনিক্যাল পড়া শুরু করবেন তখন আপনাকে সিস্টেম ওয়াইজ ধরে ধরে পড়বেন। আপনি যদি আমাদের বিসিপিএস এর সিলেবাসটা দেখেন, বিসিপিএস এর সিলেবাসে দেখেন, দেখবেন যে হচ্ছে কি রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, তারপরে হচ্ছে কি ব্লাড ব্লাড তারপরে যে রিমাটোলজি, এগুলো কিন্তু সবগুলো কিন্তু সুন্দর করে পার্ট পার্ট করে দেওয়া আছে, যে রেসপিরেটরি সিস্টেম থেকে কি কি কোন কোন ডিজিজ, যেমন হচ্ছে কি চাইল্ডহুড হচ্ছে কি অ্যাজমা, ব্রোঙ্কিওলাইটিস, এগুলো থেকে কিন্তু হচ্ছে কি কোশ্চিন চলে আসবে। আপনি কিন্তু সুন্দর করে টপিকগুলো ধরে ধরে পড়বেন। তারপরে যখন হচ্ছে কি ব্লাড এবং ব্লাড ডিসঅর্ডারের যে কোশ্চিন গুলো রয়েছে, সেখানে কিন্তু সুন্দর করে নিওপ্লাজম, এএলএল, এএমএল, চাইল্ডহুড নিওপ্লাজম, এগুলো কিন্তু ওই আপনি শীটের আপনি কিন্তু সিলেবাসের মধ্যে এই টপিকগুলো দেওয়া আছে। কার্ডিওভাস্কুলার সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম যখন আপনি হচ্ছে কি পড়বেন, তখন ওখানে দেখা যায় যে আমাদের যে কনজেনিটাল হার্ট ডিজিজ আসে, কনজেনিটাল হার্ট ডিজিজ থেকে সব সময় প্রশ্ন আসে। কোনো না কোনো একটা কনজেনিটাল হার্ট ডিজিজ থেকে প্রশ্ন আসবে, আইদার ডিরেক্টলি প্রশ্নটা আসবে, অথবা হচ্ছে কি কোন হার্ট ডিজিজে আপনি হচ্ছে কি এক্স রে ফাইন্ডিং হচ্ছে কি কেমন পাচ্ছেন সেটা চলে আসবে। আবার এমনি তো আমরা এমব্রায়োলজিতে খুব ইমফাসিস দিয়ে আমাদেরকে ফিটাল সার্কুলেশনটা পড়তে হয়। তো ফিটাল সার্কুলেশন থেকে আপনি যদি ধরে থাকেন, প্রত্যেক সেশনে একটা দুইটা কোশ্চিন হচ্ছে কি পেয়ে থাকবেন। ফিটাল সার্কুলেশনের রেমিনেন্ট কোনটা হচ্ছে কি কিসে পরিণত হচ্ছে, অথবা ফিটাল সার্কুলেশন মানে ফার্স্ট ব্রেথের পরে কি কি চেঞ্জ আসতেছে, সেগুলো থেকে কিন্তু কোশ্চিন চলে আসবে। তারপরে আহ, আপনার আমাদের যে সিস্টেমিক প্যাথোলজির বিভিন্ন হচ্ছে কি ইনফেকশাস ডিজিজ গুলো রয়েছে, সেগুলো থেকে কোশ্চেন চলে আসে। তো আপনি যখন পড়বেন, অবশ্যই আমাদের বিসিপিএস এর সিলেবাসটা সুন্দর করে নিয়ে আপনি পড়তে বসবেন। খুব শর্ট সময়ে টেকনিক্যালি হ্যান্ডেল করে আপনাকে কোশ্চেনটা মানে পড়াটা করতে হবে, কারণ আপনার কাছে মাত্র সময় আছে 3 মাস। তারপরে জেনেটিক অ্যান্ড মলিকুলার বায়োলজি, জেনেটিক্স থেকে যখন আমাদের পেপার 1 2 3 ছিল, পেপার 1-এও কোশ্চেন আসতো, পেপার 3-তে কোশ্চেন আসতো। তো জেনেটিক্স এর কোশ্চিন, আপনি যখন জেনেটিক্স পড়বেন, জেনেটিক্স থেকে 3 থেকে 5টা কোশ্চিন, অনেক মার্কস, কিন্তু টপিক অনেক কম। জেনেটিক ডিসঅর্ডার গুলো পড়বেন, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, এগুলো থেকে কোশ্চিন আসে। ডাউন সিনড্রোমের ক্লিনিক্যাল ফাইন্ডিং আমি যখন পরীক্ষা দিয়েছি তখন হচ্ছে কি এসেছে। তারপরে কোন জেনেটিক ডিসঅর্ডার গুলোতে সিভিএস এর কোন ডিজিজটা হয়ে থাকে, এগুলো থেকে কিন্তু কোশ্চিন আসে। এখন আসি হচ্ছে কি মাইক্রোবায়োলজি, আমার মাইক্রোবায়োলজির ভাগগুলোর মধ্যে ব্যাকটেরিওলজি থেকে কোশ্চিন 6 থেকে 8টা। ব্যাকটেরিওলজি, সিস্টেমিক এবং জেনারেল ব্যাকটেরিওলজি আপনাকে খুব ভালো করে পড়তে হবে। আপনি যখন ব্যাকটেরিওলজি পড়বেন, তখন সিস্টেমিক ব্যাকটেরিওলজির সাথে ক্লিনিক্যালে যে আমাদের ডিজিজ গুলো আছে, সে যখন যেই ডিজিজটা চলে আসবে, সেই ডিজিজটা আপনি কোরিলেট করে পড়ে নেবেন। ব্যাকটেরিওলজি থেকে যেমন পোর্শন আসলো যে হচ্ছে কি আপনার মেনিনজাইটিস এর সিএসএফ ফাইন্ডিং। তো হচ্ছে তারপরে কোন সময়ে কোন এজ দিয়ে কোন ব্যাকটেরিয়াটা আপনার মেনিনজাইটিস করতেছে, এটা কিন্তু আপনার হচ্ছে আপনি ক্লিনিক্যালেও কোশ্চেন পাচ্ছেন, এটা আবার আপনার হচ্ছে জেনারেল ব্যাকটেরিওলজি থেকেও এটা কোশ্চেন চলে আসতেছে। ভাইরোলজি থেকে আপনি 3 থেকে 5টা কোশ্চেন পাবেন। প্যারাসাইটোলজি 2 থেকে 3টা, মাইকোলজি 2 থেকে 3টা, এবং প্যাথোলজিক্যাল প্রসিডিউর, স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন থেকে 3টা কোশ্চেন পাচ্ছে। এখন আমি একটা কথা বলি যে প্যারাসাইটোলজি, মাইকোলজি কিন্তু অনেক বড় টপিক। আপনি যখন শীট গুলো দেখবেন, প্যারাসাইটোলজির শীট কিন্তু অনেক মোটা, কিন্তু কোশ্চিন আসতেছে কয়টা, 2 থেকে 3টার মতো। আমরা আগেও যখন আমরা থার্ড ইয়ারে থাকতে হচ্ছে গিয়ে পড়েছি, দেখা যায় যে প্যারাসাইটোলজির কোশ্চিন কেমন লাগতো। তো আপনার কিন্তু সময় যেহেতু কম, আপনাকে একটু মেনটেন করে আমাদের ক্লাসে যেগুলোকে ইমফাসিস দিচ্ছে সেগুলো হচ্ছে কি আপনি পড়বেন। আবার আপনি নিজেও বুঝতে পারবেন যে হচ্ছে কি কোন প্যারাসাইটো, যেমন আপনাকে কিন্তু প্যারাসাইটোলজি যখন পড়বেন তখন ম্যালেরিয়া প্যারাসাইট খুব ভালো করে পড়তে হবে। যখন ম্যালেরিয়া পড়বেন তখন ক্লিনিক্যালি আপনি ম্যালেরিয়া পড়ে নেবেন। কালাজ্বর পড়বেন, এখানে হচ্ছে কি আপনি কালাজ্বরের প্যারাসাইট পড়তেছেন, আপনি সাথে সাথে আপনার ক্লিনিক্যাল বই খুলে হচ্ছে আপনি কালাজ্বরটা পরে নিবেন। তারপরে আম, কোনটা হচ্ছে গিয়ে হেলমিনথিয়াসিস হচ্ছে গিয়ে পড়তেছেন, সেটা আমাদের কোনটা অ্যাপেন্ডিসাইটিস করতে পারে, কোনটা কি করতেছে, এগুলো কিন্তু সুন্দর করে দেখে নিবেন। আর মাইকোলজির ক্ষেত্রে আমি যেটা বলবো, মাইকোলজির ক্ষেত্রে আপনি সবার প্রথমে যে জিনিসটা একবারে ইনফাইসিস দিয়ে পড়বেন, সেটা হচ্ছে কি আমার হচ্ছে কি ফাঙ্গাসের ক্লাসিফিকেশন। এটা আপনাকে অনেক ভালো করে পড়তে হবে, আয়ত্ত করতে হবে। আপনার আমাদের শীটের মধ্যে দেওয়া আছে
আপনি হচ্ছে চাইলে এর সাথে যদি এক্সট্রা কোনো ইনফরমেশন হচ্ছে গিয়ে অ্যাড করতে চান, তাহলে আপনার লেন্সের যে আমাদের বইটা রয়েছে সেখান থেকে একটু পড়ে ক্লাসিফিকেশন থেকে আপনার কোশ্চিন আসবেই, ক্লাসিফিকেশনটা যেন মিস মিস না হয়। আর প্যাথোলজিক্যাল প্রসিডিউর, স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন, তিনটা কোশ্চিন। স্টেরিলাইজেশন ডিসইনফেকশনের মধ্যে হচ্ছে, সরি, স্টেরিলাইজেশন ডিসইনফেকশন আপনি একটু ভালো করে পড়ে নেবেন। তারপরে এখন আসি আমাদের হচ্ছে গিয়ে আম, যেটা স্টাডি ম্যাটেরিয়াল আমাদের হচ্ছে গিয়ে পেপার 3 এর জন্য আপনি হচ্ছে গিয়ে কোনটা ইউজ করবেন সেটা। স্টাডি ম্যাটেরিয়াল আমরা হচ্ছে গিয়ে প্যাথোলজির জন্য যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের তো আমি সবার প্রথমেই একটা জিনিস বলি, বিসিবিসিএস সিলেবাসটা শুধু আপনার কালেকশনে রাখলে হবে না, আপনি এটা অবশ্যই প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে আপনার হচ্ছে গিয়ে টেবিলের মেইন যেটা স্টাডি ম্যাটেরিয়াল হবে সেটা হচ্ছে বিসিবিসিএস সিলেবাস। এর সাথে আমরা প্যাথোলজিতে শীটের পাশাপাশি রবিনসের প্যাথোলজি আর মাইক্রোবায়োলজিতেও আমি বলবো শীট। আমাদের শীট গুলো মেইনলি হচ্ছে কি বই থেকেই তুলে দেওয়া, বই থেকে হচ্ছে কি জিনিসগুলোকে নিয়ে আসা, সবগুলোকে সুন্দর করে কম্পাইল করা। লেন্সের রিভিউ, মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি, এই বইটা আমাদের সাথে থাকবে। আর ক্লিনিক্যালের জন্য আপনারা আমাদের যারা হচ্ছে আগে ক্লাস করেছেন অথবা বর্তমানে হচ্ছে কি আপনারা ক্লাস করবেন, দেখতে পারবেন আমরা ক্লিনিক্যাল কিন্তু শীট বেসিসে পড়াই না, আমরা ক্লিনিক্যাল কিন্তু বই থেকে পড়াই। তো আমাদের মেন্টররা মেইনলি হচ্ছে আমরা আবিদ হোসেন মোল্লা স্যারের 6th এডিশনের বইটা ফলো করি, সাথে এম আর মোল্লা স্যার এর বইটা আর এম আর খান স্যারের বইটাও আপনারা হচ্ছে কি কাছে রাখবেন। আমাদের বইয়ের কোন জায়গা থেকে কি কি পড়তে হবে মেন্টররা আপনাদেরকে সুন্দর করে হচ্ছে কি সেটা দাগিয়ে দিবে। এখন হচ্ছে গিয়ে আমি যেটা বলবো যে আপনাদের সময় কিন্তু কম, 3 মাস, মানে 90 দিন। আমি ইন টোটাল ধরলাম 100 দিনের মতো সময় আছে। এখন কিন্তু আবার রোজার মাস চলছে, তো হচ্ছে গিয়ে আমরা যারা মুসলমান রয়েছি দেখা যায় রোজা রেখে হচ্ছে গিয়ে পড়তে কষ্ট হয়, কিন্তু আপনি আসলে সময়টাকে কাজে লাগান। যারা হচ্ছে গিয়ে জব করছেন জবের পাশাপাশি একটা সময় নিজেকে দিতে, একটা নির্দিষ্ট সময় বের করে নেন যে আমি এই সময়টা প্রতিদিন এত ঘন্টা আমি পড়বই। তারপরে আমরা যেটা ফিমেল রয়েছি, আমরা হচ্ছে গিয়ে যাদের বাচ্চা আছে, বাচ্চা ঘুমিয়ে যাওয়ার পরে আমরা যেটা হচ্ছে গিয়ে সময় পাবো যে আমি আমার বাবু ঘুমিয়ে যাওয়ার পরে এই সময়টুকু পড়বো, মানে এই সময়টুকু পড়বো। কারণ আমরা চাই যে হচ্ছে আমরা কষ্টটা একবার করি। আমাকে সব সময় আহ আমি সবাইকে সবসময় এই পরামর্শটা হচ্ছে কি দিয়ে থাকি যে আমরা কষ্ট করব, একবার করব, সেটা আমি অনেক বেশি হলেও একবারেই কষ্ট করব। তো আপনি একবার কষ্ট করুন, এই যে জুনেই আপনি হচ্ছে একটা আশানুরূপ ফল পান, দেখা যাবে যে আপনাকে কিন্তু নেক্সট আবার পড়তে হচ্ছে না। কিন্তু এখন যদি আপনি হচ্ছে গিয়ে দায়সারা করে একটা পড়াশোনা করে আমি এক্সামে বসলাম, আশানুরূপ ফল আসলো না, আবার কিন্তু আপনাকে পড়তে হচ্ছে। তাই আমি বলবো যে এই 90 দিনকে আপনি কষ্ট করে কাজে লাগান, যেন এই 90 দিনে আপনার কষ্টটা শেষ হয়ে যায়। আর আপনাদের কাছে আমাদের পরামর্শ, আমাদের কিন্তু প্রতিটা ক্লাসের পরে পরীক্ষা হবে। তো আমি বলবো এটা, যেহেতু আমাদের অনেকে হয়তো আমাদের যেগুলো জেনারেল জেনারেল ক্লাসগুলো আমাদের হচ্ছে অফলাইনে হয়ে থাকে, অফলাইনে হতে পারলে তো বেস্ট। কিন্তু যারা অফলাইনে হতে পারবেন না, অনলাইনে থাকবেন, তারা হচ্ছে দেখা যাবে যে ক্লাসগুলো সময় ধরেন আমাদের এখানে দেওয়া আছে সময় যে আজকে 2টার দিকে ক্লাস হবে, আপনি 2টার দিকেই সময় বের করে ক্লাসটা করে ফেলবেন। কারণ আপনার ক্লাসটা যদি জমে যায় আপনি দেখবেন যে আজকে ঠিক আছে আমি 2টাই করতে পারলাম না, সন্ধ্যায় করবো, সন্ধ্যায় আপনার একটা কিছু কাজ পড়ে গেল, আপনি সন্ধ্যায় করতে পারলেন না, ঠিক আছে আজকে করতে পারলাম না আগামীকাল করব, আগামীকাল হচ্ছে কি করে ফেললেন, কিন্তু আপনার কিন্তু একটা দিন সময় পিছিয়ে গেল। কারণ আপনাকে এর মধ্যে ক্লাস করতে হবে, আপনার পড়া গোছাতে হবে, আর সবচেয়ে বেশি কাজ যেটা সেটা হচ্ছে আপনাকে এক্সাম দিতে হবে। এক্সাম দিবেন ভাই, কারণ এক্সাম দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় ল্যাকিংটা আছে। এক্সাম দিবেন, ভুল করবেন, ভুলগুলো হচ্ছে কি আবার রিভিউ করবেন, তাহলেই দেখা যাবে যে আপনার একটা স্ট্রং প্রিপারেশন হবে। আমার আজকে ক্লাস হয়েছে, পরশুদিন আমার পরীক্ষা, আপনাকে কষ্ট করে হলেও এই যে কালকের মধ্যে শেষ করে পরশুদিন পরীক্ষাটাতে বসতে হবে। পরীক্ষা যদি না দেন যে ঠিক আছে আমি এই হচ্ছে মে পর্যন্ত
মের 15 তারিখ পর্যন্ত পড়তে থাকি, দেন আমি হচ্ছে গিয়ে 15 দিনে বাকি এক্সাম গুলো দিব, কিন্তু না, তখন কিন্তু আপনার কোনো সময় থাকবে না, কারণ আপনার তখন আবার মক টেস্ট শুরু হবে, আপনি মক টেস্ট দিবেন, একটা ফাইনাল হচ্ছে গিয়ে পরীক্ষার জন্য একটা প্রিপারেশন, আপনাকে রিভিশন করতে হবে। তো আমি আপনাদের সবাইকে পরামর্শ দিব যে আপনি ক্লাস করবেন, ক্লাস করে পড়াটা গুছাবেন, পড়াটা গুছায় আপনি পরীক্ষাটা দিয়ে ফেলবেন। আপনি এই সময়ের মধ্যে করেন, দেখেন আমি বলছি ইনশাল্লাহ, আল্লাহ যদি আপনার রিজিকে লিখে থাকে, তাহলে জুন 2026-এ আপনি একটা আশানুরূপ ফল পাবেন। আর হচ্ছে আমি সবসময় বলবো একটা কথা, যে রিভিশনের কোনো বিকল্প নাই, আপনার রিভিশন এবং এক্সাম এইটার দুইটার কোনো বিকল্প নাই। আপনি একটু কষ্ট করুন, এই যে রোজার মাসটা আছে, সেহরির আগে হচ্ছে কি নিজেকে সময় দেন, যারা অন্য ধর্মের আছে আপনারাও আপনাদেরও আমি বলবো যে আপনারা একটা নির্দিষ্ট সময় বের করে নিয়ে আসেন, এই 3 থেকে 4 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা আমি এই 3 মাস আমার জীবন থেকে আমি পেডিয়াট্রিক্সকে দিচ্ছি, যেন আমি জুন 2026-এ একটা ভালো ফল পাই। আপনারা হচ্ছে কি কষ্ট করুন, সৃষ্টিকর্তাকে ডাকুন, সৃষ্টিকর্তার কাছে যান, কারণ সৃষ্টিকর্তা মানুষের রিজিক নির্ধারণ করে রেখেছে, আমরা হচ্ছে কি চেষ্টা করব, তাকে ডাকবো, তার কাছে যাবো, সে ইনশাল্লাহ দিবে। এখন আমি সবসময় একটা কথা বলি আমার সেশনে আগে যারা ছিলেন, যে অল ইউর ড্রিমস ক্যান কামস ট্রু ইফ ইউ হ্যাভ কার্স টু পার্স দেম। আপনার যে স্বপ্নটা, আপনি পেডিয়াট্রিক্সে ফেলো হবেন, আপনার এটা সত্য হবে যদি আপনি এটাকে মনে প্রাণে আপনি হচ্ছে কি চান, যে হচ্ছে কি এটা আমার হবেই। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, এই যে রোজার সময় এই জোহরের পর পর আপনারা হচ্ছে গিয়ে জয়েন করেছেন। তো আপনাদের যদি কারো কোনো কোশ্চিন থাকে, অবশ্যই আপনারা হচ্ছে গিয়ে আমার সাথে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আপনাদের কারো কোনো কোশ্চিন আছে? আচ্ছা, হয়তো বা কারো কোনো কোশ্চিন নাই, কিন্তু হচ্ছে গিয়ে আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে, আপনারা অবশ্যই আমাদেরকে হচ্ছে গিয়ে ইনবক্স করতে পারেন। আমরা যারা মেন্টররা আছি, আম, আপনাদেরকে অবশ্যই হচ্ছে গিয়ে ট্রাই করব আপনাদের